$1 ট্রিলিয়ন সমান আসলে কত জানেন? এটা এতটাই বেশি যে আপনি যদি প্রতিদিন 10 লাখ বা $1 মিলিয়ন করে খরচ করতে শুরু করেন, তবুও $1 ট্রিলিয়ন খরচ করতে আপনার সময় লাগবে প্রায় 2740 বছর মাত্র। আর পৃথিবীতে এমন মানুষও আছে যে বা যারা এত বেশি সম্পদের মালিক হতে যাচ্ছে। জি, এমন এক অদ্ভুত দুনিয়াতে আমরা এখন বসবাস করছি। চলুন আজকের ভিডিওতে দেখা যাক এই $1 ট্রিলিয়ন দুনিয়া আসলে কেমন। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক, হয়তো তিনিই পৌঁছতে চলেছেন 12 শূন্যের এই অদ্ভুত সংখ্যায়, মানে একের পর 12টি শূন্য বা $1 ট্রিলিয়ন সম্পদের মালিক, যা এক জীবনে তো দূরের কথা, কয়েক জীবনে খরচ করা কঠিন। তো কি করা যায় $1 ট্রিলিয়ন দিয়ে? বিশ্লেষকেরা বলেন এই পরিমাণ অর্থ দিয়ে হয়তো দক্ষিণ কোরিয়ার মতো পুরো একটা দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। দুনিয়ার সব বড় স্পোর্টস লিগ, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সবই কিনে নেওয়া যায়, অথবা পুরো গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রিও কিনে ফেলা যায় এই পরিমাণ অর্থ দিয়ে। এত বিপুল পরিমাণ অর্থ আসলে আমাদের অনেকেরই কল্পনা সীমার বাইরে, আমার সীমানার বাইরে অবশ্যই। ধরুন কেউ যদি প্রতিদিন $100 করে আয় করে, তাহলে এই হারে $1 ট্রিলিয়ন আয় করতে মোটামুটি 2,74,00,000 বছর লাগবে। ভাবা যায়? তবে আজকের দিনে বিলিয়নিয়ার হওয়া কিন্তু খুব বেশি বিরল কিছু না। ফোর্বসের তথ্য মতে বিশ্বে এখন প্রায় 3000 জন বিলিয়নিয়ার আছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন 900 জন, চীনে 500-র বেশি, তারপর ভারত, জার্মানি, যুক্তরাজ্য ইত্যাদি ইত্যাদি। তো ইলন মাস্ক কিভাবে এত ধনী হলেন? ইলন মাস্কের সম্পদ মূলত কয়েকটি কোম্পানি থেকে এসেছে। টেসলা, বিশ্বের শীর্ষ ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি; স্পেস এক্স, পুনরায় ব্যবহারযোগ্য রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান; স্টারলিংক, স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি; এক্স বা টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যম; এবং নিউরালিংক, মস্তিষ্কের চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে সম্পদের বড় অংশই আসলে শেয়ার, মানে ব্যাংকে পড়ে থাকা নগদ অর্থ নয়, বরং কোম্পানির এক টুকরো মালিকানা। যেমন টেসলার শেয়ারের দাম বাড়লে মাস্ক হয়ে যান আরও ধনী, আবার কমলে কাগজ কলমে $1 বিলিয়ন কমে যায়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আর কারা হতে পারেন ট্রিলিয়নিয়ার? অক্সফামের মতে আগামী 10 বছরে আরও কয়েকজন $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারেন। এর মধ্যে আছেন জেফ বেজোস, ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ এবং বার্নার্ড আর্নল্ড। এদের অধিকাংশই টেক ইন্ডাস্ট্রির মানুষ। তবে অনেকে আবার মনে করেন কারো এককভাবে এত সম্পদ থাকা ঠিক নয়, কারণ পৃথিবী এখন এমন এক সময় আছে যেখানে কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, কিন্তু ধনীরা আরও ধনী হচ্ছে। 2020 সালের পর থেকে বিশ্বের সবচেয়ে ধনী 5 জন ব্যক্তি তাদের সম্পদ দ্বিগুণ করেছে। একই সময় প্রায় 5 বিলিয়ন মানুষ আগের চেয়ে আরও গরিব হয়েছে। এবং এটাই সবচেয়ে বড় উদ্বেগ যে এই অর্থ সম্পদের ব্যবধান শুধু বাড়ছেই। সম্পদ যেন এক চুম্বকের মতো, যাদের আছে তাদের দিকেই আরও ধাবিত হচ্ছে। আবার ধন সম্পদ থাকলে ক্ষমতাও আসে। একজন আল্ট্রা রিচ মানুষ চাইলে রাজনৈতিক দলকে অর্থায়ন করতে পারেন, মিডিয়া কিনে নিতে পারেন, জনমতকে প্রভাবিত করতে পারেন এবং সরকার পর্যন্ত বসে আনতে পারেন। এটাই অনেকের ভয় যে এমন মানুষরা কার্যত অনির্বাচিত বিশ্বশক্তি হয়ে উঠতে পারে। তবে কেউ কেউ আবার বলেন এই ধনী ব্যক্তিরাই উদ্ভাবনকে সামনে নিয়ে আসে। ইলেকট্রিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো বিশ্বের অগ্রগতি ঘটাবে এবং সরকারগুলো ট্যাক্সও পাচ্ছে এদের কাছ থেকে। কোম্পানি বাড়লে কর্মসংস্থানের সুযোগও বাড়ে, আর কিছু ট্রিলিয়নিয়ার হতে পারেন দানশীল। এই যুক্তি পাল্টা যুক্তির পরও বাস্তবতা হলো, পৃথিবীর একদিকে যদি ট্রিলিয়নিয়ার জন্ম নেয় আর অন্যদিকে কোটি কোটি মানুষ যদি দারিদ্র্যে আটকে থাকে, তাহলে এগিয়ে যাওয়ার নামে আমরা পিছিয়ে পড়ছি। ভবিষ্যতে হয়তো কোয়াড্রিলিয়নিয়ারও আসবে, আরও বেশি শূন্য, আরও বেশি ক্ষমতা। কিন্তু প্রশ্ন একটাই, পৃথিবীর এত বাকি মানুষ কোথায় দাঁড়াবে? আচ্ছা, আপনার হাতে যদি $1 ট্রিলিয়ন থাকতো, আপনি কি করতেন?